অনুভব আয়াতের এক হাত দিয়ে আয়াতের দু হাত পিছন থেকে চেপে ধরেছে, আর এক হাত দিয়ে আয়াতের চিবুক ধরে নিজের রুক্ষ ঠোঁট আয়াতের ঠোঁট জোড়ায় বসিয়ে দেয়। অনুভবের হঠাৎই এমন কাজে আয়াত স্তব্ধ হয়ে যায়। নিজের সাথে কি হচ্ছে কথাটা মাথায় আসতেই আয়াত হাত পা ছোটাছুটি শুরু করে দেয়। এই মুহূর্তে অনুভবকে যেন পৃথিবীর নিকৃষ্টতম মনে হচ্ছে। সে চটপট করতেই থাকে। আয়াত মুখ দিয়ে করে মুখ নাড়াতে থাকে। এতে যেন অনুভব আরও বেশি রেগে যায়। তাই অনুভবের দেওয়া আঘাত যেন দৃঢ় থেকে দৃঢ় হয়, সমস্ত ক্ষোভ আয়াতের উপর যাচ্ছে। আয়াতের সুঠাম দেহের পুরুষটির শক্তির কাছে পেরে উঠতে পারছে না। আয়াত আবার ফুঁপিয়ে ওঠে। আয়াতের ফোঁপানোর শব্দতে অনুভবের হুঁশ ফিরে আসে। আয়াতকে ছেড়ে দিতেই আয়াত ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় অনুভবের গালে। অনুভব নিজেও হতবাক হয়ে যায়। আয়াতের ঠোঁট কেটে রক্ত জমাট বেঁধে যায়। অসহ্য যন্ত্রণা নিয়ে আয়াত গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে দিশা বিশা হারিয়ে। অনুভবে যখন খেয়াল হলো আয়াত আশেপাশে নেই, তখনই সে বলে ওঠে, শিট, এটা আমি কি করলাম। সে দ্রুত গাড়ি থেকে নেমে আয়াতকে খুঁজতে থাকে। আয়াতকে আশেপাশে দেখতে না পেয়ে অনুভব পাগল প্রায়। মাথার চুলগুলো খামছে ধরেছে সে। চারদিকে গুটগুটে অন্ধকার, দূর দূরান্তের কিছুই বোঝা যাচ্ছে না। চারদিকে ঝোপঝাড়। অনুভবের ভয় লাগে এই জায়গাগুলোতে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব থাকে। অনুভব পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে। তারপর সে আয়াতকে খুঁজতে থাকে। অনেকক্ষণ যাবৎ খুঁজতে খুঁজতে তবুও অনুভব আয়াতকে পায় না। অনুভবের নিজের উপরে চরম রাগ ওঠে। পারলে নিজেকেই যেন মেরে ফেলতে ইচ্ছে করছে। অনুভব একটু এগোতেই আরও ফুঁপানোর শব্দ পায়। সে এগিয়ে এসে দেখে আয়াত হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে কান্না করছে। অনুভবের দেহে যেন প্রাণ ফিরে আসে। সে আয়াতের কাছে হাঁটু বাজ করে বসে। আয়াতের মাথায় হাত রাখতে আয়াত তাকিয়ে দেখে অনুভব তার কাছে। সে অনুভবের হাত এক জটকে সরিয়ে দিয়ে বলে, ছুবেন না আমাকে, দূরে যান আপনি, আমার কাছে আসবেন না। এ বলে আয়াত আবারও উঠে দাঁড়ায়। অনুভব আয়াতের হাত চেপে ধরে বলে, এখানে থাকা রিক্স, তুমি গাড়িতে চলো। না, যাব না আমি আপনার সাথে। ছাড়ুন আমাকে, ছাড়ুন, আমি বাবার কাছে যাব, ছাড়ুন আমাকে। আপনি খুবই খারাপ মানুষ, খুব খারাপ, অসভ্য মানুষ। প্রথমে থাপ্পড় ও এখন আয়াতের বলা কথাগুলো শুনে অনুভবের মাথা যেন দ্বিগুণ গরম হয়ে যায়। আয়াতের কবজি খামচে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তোকে ধরার ও ছোঁয়ার দুটোরই বৈধতা আমার কাছে আছে। আয়াত অনুভবের কথার প্রেক্ষিতে বলল, কোন অধিকারে আপনি আমাকে ধরবেন? কিসের ভিত্তিতে? কারণ আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। কথাটা এত জোরে বলল যেন আকাশে বজ্রধ্বনির সৃষ্টি হচ্ছে। অনুভব আবারও বলে, তোকে শুধু ছোঁয়া না, আরও অনেক কিছু করারই অধিকার আছে। তোর ওই ছোট দেহটাকে এই অনুভবের পৃষ্ঠে সাফায় জর্জরিত করার অধিকার আছে। আয়াত কান্না স্বরে বলে, ওই হাজব্যান্ড শুধু একটা কাগজে কলমে, যা অতি দ্রুত এ জঞ্জাট সম্পর্ক থেকে মুক্তি দিবে। আমিও মুক্তি চাই, নিজের মতো বাঁচতে চাই। মুক্তি দিন আমাকে, আমি অনেক দূরে চলে যাব। আমি একটা সাধারণ জীবন চাই। হয় আমাকে একেবারে মেরে ফেলেন, না হয় মুক্তি দিন। আপনি যেমন এই সম্পর্ক থেকে মুক্তি চান, তেমনি আমিও চাই। অনুভব চোখে মুখে এক প্রকার হিংস্রতা, চোখ দুটো যেন রক্তিম আকার ধারণ করেছে। ওই চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। আয়াত অনুভবের তাকিয়ে ভয় পেয়ে যায়। গা কাঁপুনি দিয়ে ওঠে। অনুভব আয়াতকে থাপ্পড় দেওয়ার জন্য হাত তোলে, কিন্তু হাত মুঠো করে উঠে দাঁড়ায়। একটু দূরে গিয়ে লম্বা দম নেয়। নিজেকে বড্ড অস্বাভাবিক লাগছে। ফোঁস করে নিঃশ্বাস নিয়ে হাত ঘড়িটার দিকে তাকায়। তারপর সে আবারও আয়াতের কাছে ফিরে আসে। অনুভব ফ্ল্যাশ লাইট দিয়ে আয়াতের মুখটা দেখল। মেয়েটার চোখে মুখে বয়ের ছাপ স্পষ্ট। চোখের পানিতে আয়াতের সামনের চুলগুলো লেপ্টে আছে। এক মুহূর্তে আয়াত অনুভবকে ভয় পাচ্ছে। অনুভব হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিতে চাইলে আয়াত ভয়ে ছিটিয়ে যায়। আয়াত একটু পিছিয়ে যায়, শরীর কেঁপে উঠছে। অনুভব জানে আয়াতের প্যানিক অ্যাটাক হয়। আয়াতের আচরণে অনুভব বুঝে যায় আয়াতের কি হয়েছে। তাই সে নিজের রাগ দমিয়ে আয়াতকে দু হাতে চেপে ধরে। আয়াত কি সব আবল তাবল যেন বলতে থাকে। অনুভব সেগুলোকে আর পাত্তা না দিয়ে আয়াতের মাথায় হাত বুলিয়ে দেয়। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তাই অনুভব নরম স্বরে বলল, কিছু করব না আমি, শান্ত হও। আয়াত আস্তে আস্তে গা ছেড়ে দেয়। অনুভব আয়াতের শব্দ না পেয়ে আয়াতকে একটু দেখে যে মেয়েটার জ্ঞান নেই। চারদিকে হঠাৎই টপ টপ করে বৃষ্টি পড়া শুরু করে। অনুভব দীর্ঘশ্বাস ফেলল। তারপর আয়াতকে নিয়ে গাড়িতে বসে সে। ফারহার জ্বর অনেকটা কমে এসেছে। দুপুরে ওষুধ খাওয়ার পর ফারহা ঘুমিয়েছিল। হঠাৎই ফারহার ঘুম ছুটে গিয়েছে।
সে ধীরে ধীরে বিছানায় উঠে বসে। ঘরের ভিতর সে কাউকে দেখতে পেল না। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। আহান বেলকনিতে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার বাহিরে বৃষ্টির মাঝে। দমকা হাওয়া বাহির থেকে গড়ে আশ্রে পড়ছে যেন। আহান বেলকনি থেকে গড়ে এসে দেখে ফারহার বিছানায় বসে আছে। আহান এগিয়ে এসে ফারহার কপালে হাত দিল। না, জ্বর নেই। আহান ফারহাকে কিছু না বলে রুমের বাহিরে চলে যায়। ফারহা বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। বেসিনের আয়নায় নিজের প্রতিবিম্বটা দেখল। আগের মতো আর সে নেই। ফারহা ফ্রেশ হয়ে নিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে দেখে আহান খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকছে। আহান ফারহাকে দেখে বলল, খাবার রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ফারহা মাথা নিচু করেই রইল। আহান আর কিছু না বলে বেরিয়ে যায়। ফারহা আহানের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নেয়। নিজের উপরে তিক্ততা হয়েছে তার জন্য তার অতি প্রিয় মানুষটার সাথে তার কথা বলে না। বিয়েটা তো সে করুণা মাত্র। ফারহা কথাগুলো ভেবে মেকি হাসি দিল। ঝড় আর বৃষ্টির তাণ্ডব তখনও থামেনি। প্রকৃতির সে রুদ্র রূপ উপেক্ষা করেই অনুভব আয়াতকে কোলে তুলে নিয়ে ম্যানশনের ভিতরে ঢুকে পড়ে। বাহিরে বজ্রের গর্জন আর ভিজে বাতাস যেন এক তাদের জন্য মূল্যহীন। আয়াত নিস্তেজ, অনুভবের বাহুর মধ্যে নিথর। অন্দরমহলে যখন থমথমে নিস্তব্ধতা। ইব্রাহিম শেখ ড্রয়িং রুমে বসে আছেন মাথায় হাত দিয়ে, চোখে অশান্তির ছায়া। পাশের সোফায় বসা ইহাম শেখ। অনুভব যখন বেজা শরীরে আয়াতকে কোলে করে নিয়ে ঘরে ঢোকে, ইহাম শেখে এগিয়ে এসে বিস্ফোরিত চোখে তাকায়। এক মুহূর্তের নীরবতা ভেঙে ইহাম চিৎকার করে ওঠে, কি হয়েছে আমার মেয়ের? কি করেছো তুমি আয়াতের সাথে? তার কণ্ঠে অসহায়তা, রাগ আর আতঙ্ক মিশে এক অদ্ভুত প্রতিদ্বন্দ্বী তোলে চারপাশে। অনুভব কিছু না বলে আয়াতকে নিয়ে রুমের দিকে যায়। তারুর আয়াতকে শুইয়ে দিয়ে তারপর নিচে নেমে আসে। অনুভব নিচে আসতে ইব্রাহিম শেখ গিয়ে অনুভবের গালে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দেয়। অহমিকা শেখ এগিয়ে এসে বলে, এ কী করছো তুমি? ছেলের গায়ে হাত তুলতেছ? ছেলে কি এখনো ছোটে আছে নাকি? ইব্রাহিম শেখ চিৎকার করে বলল, ওকে আমার সামনে থেকে সরে যেতে বলো। ইহাম শেখ ইব্রাহিম শেখের কাছে এসে বললেন, ভাইজান তুমি উত্তেজিত হইও না, আমি সব কিছু ভেবে নিয়েছি। এতদিন যাবৎ যা করনি, এখন সেটা করার সময় এসে গেছে। আমি সব কাগজপত্র ঠিক করেছি ডিভোর্সের জন্য। আমি চট্টগ্রাম থেকে ডিভোর্সের কাজ শেষ করে ফেলব। আমার মেয়ের একটা জীবন আছে। ইহাম শেখের কথা শুনে অনুভব একটু গটগট করে বাহিরে চলে গেল। অহমিকা শেখ ছেলেকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু তার আগেই অনুভব চলে যায় এই ঝড় বৃষ্টির মধ্যে। ইহাম শেখ আরও বলেন, আমি কাল আয়াতকে তার মামার বাড়িতে দিয়ে আসব। ইব্রাহিম শেখ এই কথা শুনে কিছু বলতে পারলেন না। তার ছেলের জন্যই এত কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একটা রুমের মাঝখানে চেয়ারে বসে আছেন এনামুল হক। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও কয়েকজন অফিসার। পরিবেশটা থমথমে, উত্তেজনা যেন ঘনীভূত। এনামুল হকের মুখে স্পষ্ট রাগের ছাপ, মেজাজ আর প্রচণ্ড গরম। এখনও পর্যন্ত অপরাধীদের কোনো খোঁজ মেলেনি, এবং এর প্রধান কারণ ডেভিড ম্যাক। এ রহস্যময় চরিত্রটি যেন সমস্ত চকের বাহিরে চলে গেছে। খবর এসেছে ডেভিড ম্যাক এখন বাংলাদেশে অবস্থান করছেন। এনামুল হক ঘাড় ঘুরিয়ে আদমান কায়েসের দিকে তাকালেন, কণ্ঠে দৃঢ়তা অথচ চাপা রাগ। কাজ কতদূর হলো তোমার, আদমান? তুমি কি ভুলে যাচ্ছ তোমার হাতে সময় খুবই স্বল্প? তাছাড়া প্রতিনিয়ত আমাদের দেশের অনেক মেয়ে নিখোঁজ হচ্ছে। আদমান কায়েস টেবিলের উপর পেপারওয়েট ঘোরাতে ঘোরাতে গম্ভীর কণ্ঠে বলল, আমি ভুলে যাইনি। আমি আমার কর্তব্য পালনে কোনো গাফলতি করব না। একটু সময় লাগছে, তবে খুব দ্রুতই আমরা এই ডেভিড ম্যাককে ধরে ফেলব। এনামুল হক আদমান কায়েসকে পার্সোনালি অনেক পছন্দ করেন এবং ভালোবাসেন। তাছাড়া তার কাজের ধরন, ক্ষণশীলতা সব কিছুর জন্যই তিনি আদমান কায়েসকে ভরসা করেন। অনুভব ভোর টাইমে শেখ ম্যানশনে ফিরে আসে। এসে ভেজা জামা কাপড়গুলো ছেড়ে শুয়ে পড়ে। সকাল 11টা অবধি সে ঘুমায়। সচরাচর সে সকালে উঠে, তবে ভোরের ফেরার জন্যই অনেকটা বেলা হয়ে গিয়েছে। অনুভব ঘর থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে আসে। আজকে বাসার পরিবেশটা কেমন যেন অন্যরকম লাগছে, কেমন যেন নিস্তব্ধ। মনে হচ্ছে নিজের সাথে কাছের জিনিসটা হারিয়ে গিয়েছে। অনুভব কিচেনে রহিমা খালাকে দেখে বলল, খালা, এক কাপ কফি দিও তো, আমি ছাদে আছি, বলে উপরের দিকে হাঁটা দেয়। আয়াতের কথা মনে হতে অনুভব আয়াতের রুমের দিকে যায়। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে পুরো ঘর ফাঁকা। অনুভব বেলকনিতে যায়, সেখানেও ফাঁকা। অনুভব ব্রুকুসকে বলল, কোথায় গেল তাহলে মেয়েটা? তারপর সে আয়াতের ঘর থেকে বেরিয়ে ছাদের দিকে হাঁটা দিল।
ঈশা ছাদে একাই বসে আছে। অনুভব ঈশার কাছে গিয়ে বলল, একা বসে আছিস যে? ঈশার মুখটাই যেন এক ধরনের মলিনতা ছড়িয়ে আছে। চোখের কোণে জমে থাকা পানিটা রোদের আলোতে চিকচিক করে উঠছে। অনুভব ঈশার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, কি হয়েছে? কাঁদছিস কেন? ঈশা ভাইয়ের প্রশ্নে যেন ভেঙে পড়ল আরও। কাঁপা কাঁপা গলায় বলল, সাচ্চু আপুকে তার মামার বাসায় পাঠিয়ে দিয়েছে। এই কথাটা শুনে মুহূর্তেই অনুভব যেন স্তব্ধ হয়ে গেল। যেন কেউ এক ঝটকায় তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। আয়াতকে মামার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কথাটা অনুভবের হৃদয়ে ছুরির মতো যেন বিঁধে যায়। চুপচাপ দাঁড়িয়ে থাকে সে। ভিতরে ভিতরে চলতে থাকে নিঃশব্দ রক্তক্ষরণ। আয়াত শেখ ম্যানশন থেকে চলে যাওয়ার 2 দিন কেবল পেরিয়েছে, অথচ শেখ ম্যানশন যেন নিঃশ্বাস হারিয়েছে। সারাটি বাড়ি নীরব, গুমট, যেন শোক ছড়িয়ে আছে বাতাসে। মানুষগুলো কেমন যেন প্রাণহীন চোখে অচেনা শূন্যতা। ঈশার বুঝ হওয়ার পর থেকে আয়াত হয়ে উঠেছিল তার বড় বোনের মতো, সাথী, খেলার সঙ্গী, শাসনা স্নেহে ভরা প্রতিটি মুহূর্ত। এ বাড়ির প্রতিটি কোণায় কোণায় রয়েছে আয়াতের ছোঁয়া, তার চিহ্ন। 2 বোনের হাসি, কলরব, দৌড়ঝাঁপে মুখরতি ছিল এই প্রাসাদ। আজ যেন সব মিলিয়ে গেছে এক বিষণ্ণ কালো ছায়ায়। যেখানে একদিন ছিল আনন্দের উচ্ছ্বাস, আজ সেখানে কেবলই নীরবতা। শেখ ম্যানশনের প্রতিটি দেওয়াল যেন আজ তার অভাব অনুভব করছে। আয়াতের শূন্যতায় ডুবে আছে পুরো বাড়ি, পুরো হৃদয়। অহমিকে শেখ খেয়াল করছেন, এই 2 দিন যাবৎ অনুভবের মাঝে অনেক পরিবর্তন। কেমন যেন মুখ গম্ভীর করে থাকে। বাসায় থাকে না বললেই চলে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, বাসায় ফিরে অনেক রাতে। কোনোদিন না থাকিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। কারোর সাথে তেমন কথা বলে না। কেমন যেন হঠাৎ করে অনেক পরিবর্তন। আহান, রুবায়েত, সিফাত, তৌফিকও ভীষণ অবাক হয়। অনুভবের সাথে তাদের ফ্রেন্ডশিপ প্রায় অনেক বছরের। অনুভব তাদের সাথেই দিনের বেশিরভাগ সময় কাটাতো। সে অনুভবের মাঝে এত পরিবর্তন যেন তাদের ভাবনার সৃষ্টি করে। রুবায়েত জানে আয়াতকে তার মামার বাসায় পাঠানো হয়েছে। রুবায়েত অনুভবকে জিজ্ঞেস করেছিল, তার এই পরিবর্তনের কারণ কি? অনুভবের প্রেক্ষিতে বলেছিল, আমার আবার কি হবে, আই এম ফাইন। তবে রুবায়েত খুব ভালো করে বুঝতে পারে আয়াতের দূরে যাওয়াটাই অনুভবের পরিবর্তনের প্রধান লক্ষণ। আয়াত তার মামার বাড়িতে এসে যেন নিজেকে একেবারে ঘরবন্দি করে রেখেছে। নিঃসঙ্গ, নীরব। 2 দিন আগে যখন ইহাম শেখ সকালবেলা তাকে ডেকে বলেছিল সব কিছু প্রস্তুত রাখতে, আয়াত মনে মনে যেন এক প্রবল জ্বর বয়ে গিয়েছিল। কিন্তু সে নিজেকে শক্ত করে নিয়েছে। অনেক তো হয়েছে এই জ্বলে থাকা সম্পর্কের বোঝা টেনে নেওয়া। সবসময় অন্যের কাছে মাথা নিচু করে থাকা যেন তার আত্মসম্মানে আঘাত করে। তাই সে নিজেকে এক কঠিন আবরণে মুড়ে ফেলেছে। শেখ ম্যানশন থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার শুধু অনুভবের বেলকনির দিকে সে তাকিয়েছিল। পরপর আর কোনো দিকে না তাকিয়ে না ফিরে নিঃশব্দে গাড়িতে উঠে বসে। বুক ছিঁড়ে যেন এক দীর্ঘ ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে। আজ চোখের জলগুলো আর বাধা মানতে চাইছে না। সবার আড়ালে সে চুপি চুপি সে অশ্রুগুলোও মুছে নেয়। আয়াত আনমনে জানালার কাছে বসে এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। চোখে মুখে কেবল এক বিষণ্ণতার ছায়া। পিছন থেকে তার মামাতো বোন রেখা ডাক শুনিয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। পিছন ফিরে তাকিয়ে দেখে তার মামি, মামাতো বোন দাঁড়িয়ে আছে খাবারের প্লেট নিয়ে। আয়াতের মামি ইয়াসমিন বেগম আয়াতকে দেখিয়ে বলল, এভাবে মনমরা হয়ে কেন বসে আছিস? খাওয়া দাওয়া তো করিস না, আয় তোকে খাইয়ে দেই। আয়াত তার মামির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমার খেতে ইচ্ছে করছে না মামি, পরে খাবো। ইয়াসমিন বেগম তখন কঠিন কণ্ঠে বলেন, কোনো কথা শুনছি না। 2 দিন ধরে তুই ঠিকমতো খাওয়া দাওয়া করছিস না। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বি। এ বলে তিনি আয়াতের সামনে বসে ভাত মাখাতে শুরু করলেন। এক লোকমা করে ভাত মুখে তুলে আয়াতের মুখে দিয়ে বললেন, খা মা, একটু না খেয়ে থাকা ঠিক না। আয়াত আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল সব। খাওয়া শেষ হলে মামি তার ইটু প্লেট নিয়ে বাহিরে চলে গেলেন। খাওয়া শেষ হতে আয়াতের মামাতো বোন পাশে এসে বসে বলল, আপু, তোমার কি মন খারাপ? সব সময় দেখি তুমি চুপচাপ থাকো, আমাদের সাথে খেলো না কেন? আয়াত মৃদু হেসে বলল, কই মন খারাপ না তো। আচ্ছা, এখন থেকে খেলবো কেমন? বাচ্চাদের আয়াতের কথা শুনে খুশি হয়ে বলল, আয়াত আপু আমার সাথে খেলবে। বাচ্চাটা যেন নাচতে নাচতে বাহিরের দিকে দৌড়ে চলে যায়। ফারহা অনিমার সাথে কিচেনে কি রান্না করছে। ফারহাকে অনিমা কিছু করতে নিষেধ করলে ফারহা বলে, আম্মু, আমি করতে পারবো। সব সময় শুয়ে বসে থাকতে ভালো লাগে না আমার। তাছাড়া এগুলো আমি কত করেছি আগে, আমি সব করতে পারি বুঝলে। দাও, আমি রান্না করবো আজ।
ফারহার কথায় অনিমা মুচকি হাসি দিয়ে বলে, পাক্কা রাঁধুনি, কিন্তু তোর এখন এসব করতে হবে না। এমনিতেই খুব দুর্বল তুই। তাছাড়া আগে কি করেছিস না করেছিস সেসব আমি জানতে চাই না। এখন তুই যেহেতু আমার মেয়ে, তাই আমি আমার মেয়েকে কোনো কাজ করতে দিব না। অনিমার কথা শুনে ফারহার ভার করে ফেলল। ইকবাল হোসেন কিচেনের দিকে এসে ফারহাকে মুখ ভার করে থাকতে দেখে বলল, তোমার মন খারাপ কেন মামনি, কি হয়েছে? ফারহা ইকবাল হোসেনের কাছে গিয়ে বলল, দেখেন না বাবা, আম্মু আমাকে রান্না করতে দিচ্ছে না। আমি তো রান্না পারি, আর তাছাড়া আমি এখন পুরোপুরি সুস্থ। সব সময় শুয়ে বসে থাকতে কি ভালো লাগে আপনি বলুন? ইকবাল হোসেন ফারহার কথা শুনে হেসে বলল, আমার মেয়ে যখন রান্না করতে চেয়েছে অবশ্যই সে করবে। দেখি কি আসে বারণ করতে। আজ আমি আমার মেয়ের হাতে রান্না খাবো। এ বলে তিনি অনিমার দিকে তাকিয়ে বলল, আজকে তোমার কিচেন থেকে ছুটি। আজ ফারহা মা রান্না করবে। ইকবাল হোসেনের কথায় অহমিকা সে কপট রাগ দেখিয়ে বলল, তুমি ওর কথায় প্রশ্রয় দিও না তো। তুমি চুপ থাকো কুটনি বুড়ি। আমি আমার মেয়ের হাতের এই রান্না খাবো। যাও যাও, কিচেন থেকে যাও। ইকবাল হোসেন অনিমাকে এক প্রকার জোর করে কিচেন থেকে বাহিরে নিয়ে যায়। ফারহার শ্বশুর শাশুড়ির কাণ্ড দেখে একটু হাসি দেয়। ফারহার জীবনের সমস্ত ঘটনা তাদের জানা, তাই তারা সবসময় চেষ্টা করে ফারহাকে কোনো না কোনোভাবে হাসানোর। তাদের ভালোবাসাগুলো কত সুন্দর, কিন্তু তার ভাগ্যে কথাগুলো ভেবেই ভিতরটা জ্বলে ওঠে। তারপর সে রান্নার কাজে মন দিল। রান্নাবান্না শেষ করে ফারহা কিচেনের সমস্ত কিছু গুছিয়ে রেখে উপরে গিয়ে গোসল করে নেয়। আজ সে একটা শাড়ি পরবে। এই আইডিয়াটা মূলত অনিমা বেগমের, তাই শাড়ির কথা মেনে সে একটা সুন্দর শাড়ি পরে। দুপুর 2টার দিকে আহান বাসায় ফিরে। সে সোজা উপরে গিয়ে আগে ফ্রেশ হয়ে নেয়। বাহিরে প্রচুর গরম আর রোদ, যার জন্য শরীর ঘেমে নিয়ে একাকার হয়েছে। ফারহা তখন বেলকনিতে দাঁড়িয়েছিল। আহান টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। 20 মিনিটের মতো গোসল করে সে টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আসে। ফারহা বেলকনি থেকে ভেতরে আসতে আহানকে অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে। আহান তাড়াতাড়ি করে ফারহার মুখটা চেপে ধরে বলে, স্টুপিড, চিৎকার করতেছ কেন? ফারহা আহানকে দেখে যেন শুকনো রোগ গেল। সদ্য গোসল করে যেন আহানকে আরও বেশি আকর্ষণীয় লাগছিল। মাথা থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছিল। ফারহা দ্রুত চোখ নামিয়ে ছাড়া পাওয়ার জন্য চটপট করতে থাকে। আহান ফারহাকে ছেড়ে দিতেই ফারহা বলে ওঠে, এসব কি পরে আছেন? আপনার কি জামা কাপড় নেই? ঘরের ভিতরে এমন উদাম গায়ে কেউ থাকে? আহান ফারহাকে দেখে যেন থমকে যায়। মেয়েটা শাড়ি পরেছে। এই শাড়িতে যেন মেয়েটাকে অনেকটা বড় বড় লাগছে। আহান নিজেকে সামলে নিয়ে বলল, আমি খারাপ কি পরেছি? তুমি হয়তো ভুলে যাচ্ছ ঘরটা আমার, তাই আমার যেমন খুশি সেরকমভাবেই থাকবো। আয়াত রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ জানি তো, এটা আপনার রুম। আমি তো 2 দিনের মেহমান। এ বলে সে রুম থেকে বেরিয়ে যায়। ফারহা বেরিয়ে যেতেই আহান মুচকি হাসি দিয়ে বলল, পাগল একটা। কফি শপের এক কোণে অনুভব এবং রুবায়েত বসে আছে। চারপাশে নরম আলো, হালকা কোলাহল আর কফির সুগন্ধে ভরে আছে বাতাস। এ দেখা সাক্ষাতের আয়োজন মূলত লিয়া। সেই রুবায়েতকে অনুরোধ করেছিল অনুভবকে নিয়ে আসার জন্য, যদিও অনুভব আসতে চায়নি। রুবায়েত একরকম জোর করেই তাকে নিয়ে এসেছে। রুবায়েতের চোখ মাঝে মাঝে অনুভবের দিকে চলে যায়। অনুভব কিছু না বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে, যেন বাহিরের জগৎ তার কাছে একদম অর্থহীন। তার এমন অনাগ্রহী আচরণ দেখে রুবায়েত মনে মনে হাসে। একটা চাপা দুষ্ট আনন্দ যেন তার মনে খেলে যায়। অনুভব বারবার ঘরের দিকে তাকাচ্ছে। বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ ওয়েট করব? তুই থাক, আমি বরং চলে গেলাম, আমার কাজ আছে। রুবায়েত হাসি দিয়ে বলল, কি আর করবি? ওই তো। রুবায়েতের কথাটা অনুভব শেষ করতে দিল না। তার আগে বলল, একটা সাউন্ড করলে থাপড়িয়ে মুখের মানচিত্র পাল্টে দিব। 5 মিনিটের মধ্যে কফি শপে লিয়া প্রবেশ করে। চেনা মুখ খুঁজে নিতে তার সময় লাগে না। সে এক নজরে দেখতে পায় রুবায়েত আর অনুভব ইতিমধ্যে এসে গেছে। মুখে এক ফোঁটা হাসি নিয়ে সে এগিয়ে এসে টেবিলের দিকে। টেবিলের সামনে দাঁড়িয়ে সে হালকা গলায় রুবায়েতকে জিজ্ঞেস করলো, দেরি করে ফেললাম না তো? রুবায়েতের কথা লিয়ে একচোটে কটমট করে তাকালো। চেয়ার টেনে অনুভবের দিকে চেয়ে বলল, কেমন আছিস অনু? অনুভব মাথা নিচু করে ফোনে ডুবেছিল। তার কথায় সামান্য মাথা তুলে এক ঝলক তাকিয়ে গম্ভীর গলায় বলল, ভালো। তারপর সে আবারও ফোনের স্ক্রিনে মনোযোগ দেয়। উত্তর পেয়ে কিংবা বলা ভালো উপেক্ষিত হয়ে লিয়া কিছুটা অপমানিত বোধ করল। তবু নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক স্বরে বলল, তোদের দিনকাল কেমন চলছে? রুবায়েত লিয়ার দিকে তাকিয়ে হেসে বলল, আমি তো ভাই সিঙ্গেল মানুষ, আমার দিনকাল একদম বিন্দাস।
তবে কারো একজনের দিনকাল কিন্তু মোটেও ভালো যাচ্ছে না। লিয়া চোখ বড় বড় করে বলল, ওমা, কার আবার দিনকাল খারাপ যাচ্ছে? অনু, তুই কিছু জানিস? অনুভব চোখ না তুলে ফোনের দিকে তাকিয়ে সংক্ষেপে উত্তর দিল, নো। তারপর রুবাইদ বলল, এই কেন, আমাদেরকে ডেকেছিস লিয়া? লিয়া নিজেকে একটু প্রস্তুত করে নিল। তারপর লম্বা দম ছেড়ে অনুভবের এক হাত চেপে ধরে তার দিকে তাকিয়ে বলল, আই লাভ ইউ অনুভব, আই রিয়েলি লাভ ইউ। এবার অন্তত আমাকে ফিরিয়ে দিস না। লিয়ার কথা শুনে রুবাইয়েতের চোখ বড় বড় হয়ে যায়। অনুভব এক ঝটকায় লিয়ার হাত থেকে হাতটা সরিয়ে বজ্রকণ্ঠে বলল, ডিসগাস্টিং গার্ল, সাহস কি করে হলো আমাকে ধরার? অনুভবের চোখ মুখ যেন রক্তিম হয়ে যায়। অনুভব আসানক উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে সে কফি শপ থেকে বেরিয়ে আসে। অনুভবের চলে যাওয়ার দিকে লিয়া তাকিয়ে থাকে। অনুভবকে সে অনেক আগে থেকে ভালোবাসে, কিন্তু কখনো বলার সুযোগ হয়নি। নিজেকে একটু সময় দিতে চেয়েছিল। রুবায়েত বলল, প্রপোজ করার জন্য আর লোক পেলি না? বিবাহিত পুরুষদের দিকেই তো চোখ পড়ল। রুবায়েতের কথা শুনে লিয়া যেন চমকে যায়। কান্নারত কণ্ঠে বলল, মানে? মানে এটাই, অনুভবের বিয়ে হয়েছে, তাও আজ থেকে 4 বছর আগে। তুই মিথ্যে কথা বলছিস তাই না? মজা করছিস আমার সাথে? তোর সাথে কি আমার মজা করার মতো সম্পর্ক? যা সত্যি তাই তো বললাম। এ বলে রুবাইদ বিল দিয়ে সেখান থেকে প্রস্থান করে। অনুভব গাড়িতে ড্রাইভিং সিটে বসে ফোঁস করে নিঃশ্বাস নেয়। কয়দিন ধরে কোনো কিছুতেই সে শান্তি পাচ্ছে না। তার উপরে এই উটকো ঝামেলা। কয়দিন ধরে অনুভবকে ফোন দিয়ে চালাচ্ছিল এলিয়া। অনুভব দুটো বন্ধ করে নেয়। আয়াতের মুখটা তার বেশি ওঠে চোখে। অনুভব তাড়াতাড়ি করে চোখ খুলে বিড়বিড় করে বলে, আমাকে অশান্তিতে রেখে তুই শান্তিতে আসিস? এ বিয়ে নামক জঞ্জাটের জন্য আয়াতের পড়াশোনার অলরেডি 12টা বেজে গেছে। সামনে তাদের এক্সাম আছে, তাই আয়াত বই নিয়ে বসেছে। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। আয়াত ফোনটা হাতে নিয়ে দেখল ফারহা ফোন দিয়েছে। আয়াত নিজেকে একটু বকাই দিল, ইস, মেয়েটার একটু খোঁজ নিতে পারেনি এই ঝামেলার জন্য। আয়াত ফোনটা রিসিভ করে ওপাশ থেকে শুনতে পায় ফারহার কণ্ঠ। ফারহা অভিযোগের খাতা খুলে এক নাগারে বলল, তুই আমাকে ভুলেই গেছিস আয়াত, একটা বারও ফোন দিস না, আমার একটা খোঁজও নিলি না। ফারহার কণ্ঠে যেন অভিমান মিশে আছে। ফারহার লম্বা অভিযোগ শুনে একটু দম নিল। তারপর আয়াত বলল, একসাথে এত প্রশ্ন কেউ করে? আমি একটু সমস্যার মধ্যে ছিলাম। তারপর একে একে সমস্ত ঘটনা ফারহাকে বলে। ফারহা নিজেও জানে, স্তব্ধ হয়ে যায়। এত বড় একটা সত্যি এতদিন যাবৎ তার প্রিয় বান্ধবী তার কাছ থেকে লুকিয়েছে। সে যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। ফারহা সব কিছু শুনে বলল, এত বড় কথা তুই আমার কাছ থেকে লুকাতে পারলি আয়াত? আমি কি তোর কাছের কেউ নই? তুইও তো আমার থেকে লুকিয়েছিলি। আমার আর তোর পরিস্থিতি কি এক ছিল? আয়াত দীর্ঘশ্বাস ফেলে বলল, বাদ দে এখন এসব কথা। তারা আরও 5 মিনিট কথা বলে ফোনটা কেটে দিল। আয়াত ফোনটা টেবিলের উপর রাখতে রাখতে আবারও তার মুঠোফোন বেজে ওঠে। অচেনা নাম্বার দেখে ফোনটা রিসিভ করল না। রিং হতে হতে কলটা কেটে যায়। মুহূর্তের মধ্যে আবারও সে নাম্বার থেকে কল আসে। আয়াত কলটা রিসিভ করতেই ওপাশ থেকে স্লো ভয়েসে বলে ওঠে, লাভ বাট। আয়াত কথাটা শুনেই কেমন যেন কেঁপে ওঠে। এমন ভয়ানক কণ্ঠ এর আগে কখনো শোনেনি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? আয়াত আর কিছু শুনতে পেল না, শুধু ফোনের ওপাশ থেকে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তাই আয়াত বলল, কিছু বলছেন না যে, কে আপনি? ওপাশ থেকে উত্তর আসার আগে সাথে সাথেই লাইনটা কেটে যায়। উত্তপ্ত রোদের একটা দিনে আয়াত ভার্সিটিতে এসেছে। আজ প্রায় বেশ কয়েকদিন যাবৎ যে ভার্সিটিতে আসেনি, তবে সে অনলাইনে বন্ধুদের কাছ থেকে অ্যাসাইনমেন্টগুলো নিয়েছে। অ্যাসাইনমেন্ট রেডি করা, পড়াশোনা সব মিলে আয়াত ব্যস্ত। আয়াত ভার্সিটির মাঠ প্রাঙ্গণে আসতে রুদ্র তানিয়া দেখা পায়। রুদ্র তানিয়া এগিয়ে এসে বলে, ফাইনালি আয়াত, তুই আসলি? তোর আর পারহার কী হয়েছে বলতো? তোরা কদিন যাবৎ ক্লাসে আসছিস না। সামনে যে এক্সাম, সেটা কি ভুলে গেছিস? তাদের কথার মাঝে পারহা উপস্থিত হয়। আহান পারহাকে ড্রপ করে চলে গেছে। আহান আর পারহার সম্পর্ক একটু উন্নতির দিকে এগোচ্ছে। পারহা তাদের কাছে এসে দাঁড়ালে তানিয়া বলে, এই যে আরেক মহারানী হাজির হলো। এই তোদের কি হয়েছে শুনি? আয়াত নিজেকে স্বাভাবিক রেখে বলল, আমার আবার কি হবে? শুনলাম পারহার বিয়ে হয়েছে। রুদ্র প্রশ্নবোধক চাহনি দিয়ে প্রশ্ন করল। ফারহাত হতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, ওই আর কি হয়েছে? তোরা দুইটাই বাটপার, দুইজনই বিবাহিতা, অথচ আমরা কেউ জানি না। তানিয়ার কথায় আয়াত চমকে যায়। ফারহার বিষয়টা তো সেদিন সে ওদের বলেছিল। ওরা বারবার খোঁজ করছিল ফারহার, কিন্তু ওর বিষয়ে তো কেউ জানেও না। তাহলে কে বলল?
আয়াত রুদ্র তানিয়ার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, তোদেরকে এই কথা কে বলেছে? আমি তো এই বিষয়ে কাউকে বলিনি। সত্যি কখনো চাপা থাকে না বুঝলি। আমাদের দুজনকে আজ তোরা ট্রিট দিবি। যা খাইতে চাইবো তাই খাওয়াইতে হবে, না হলে কিন্তু কথা শুনবো না। ফারহা রুদ্রের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, পেটুক কোথাকার। তারপর তারা ক্লাসের দিকে চলে যায়। ক্লাসরুমে ঢুকে দ্বিতীয় সারিতে গিয়ে বসে। কিছুক্ষণের ভিতরে ক্লাসে মুজাহিদ স্যার আসেন। তিনি এসে আয়াতকে ডেকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, তুমি আয়াত? আয়াত একটু ভয় পেয়ে যায়। তাকে হঠাৎ কেন প্রশ্ন করছে? সে কিছুদিন ভার্সিটিতে আসেনি সেজন্য নাকি? কেউ কি আমার নামে ক্লেম করেছে নাকি ভার্সিটি না আসার জন্য? এসব উদ্ভট চিন্তায় ডুবে যায় আয়াত। ফারহা পাশ থেকে আয়াতকে মৃদু ধাক্কা দিয়ে বলে, স্যার তোকে কিছু জিজ্ঞেস করছে আয়াত, চুপ করে আসিস কেন? আয়াত হকচকিয়ে ওঠে। ভাবনা থেকে বের হয়ে সামনে তাকিয়ে বলে, জি স্যার, আমি আয়াত। কিছু হয়েছে স্যার? মুজাহিদ স্যার বললেন, না বসো, এমনি জানাচ্ছিল। স্যারের পারমিশন পেয়ে আয়াত বসে পড়ে। পাশ থেকে ফারহা আয়াতকে বলে ওঠে, স্যারের তোর নাম জানার কারণ কি ছিল? আয়াত ফারহা দিকে সরস চোখে তাকায়। তারপর বলে, আমি নিজেই তো সেটা ভাবছি, তোকে জবাব কি দিব? ক্লাসের মধ্যে আয়াত থাকলেও তার মন কোথায় যেন আটকে আছে। অপরিচিত সেই কণ্ঠটা যেন আয়াতকে ভাবনার জগতে নিয়ে গেছে। আয়াত নিজের অস্পষ্ট স্বরে বলে, লাভবার্ড। তাকে কেউ কেনই নামে ডাকবে? তবে এই ডাকটা এর আগেও সে শুনেছে। নিজের ভাবনাতে আয়াত বিরক্ত হলো। মনে মনে নিজেকে একটু গালিয়ে দিল। কেন সে এসব কিছু নিয়ে ভাবছে? হয়তো কোনো শয়তান ছেলেপেলে হবে, মেয়েদের নাম্বার পেলেই যেন আকাশের চাঁদ পেয়ে যায় হাতে। আয়াত বিরক্তিকর ভাব নিয়ে ফারহার দিকে তাকায়। ফারহা আয়াতের দিকে তাকিয়ে আছে দেখেই বলল, আমার দিকে এভাবে তাকানোর কি আছে? সত্যি করে বলতো তোর কি হয়েছে? আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নতুন করে আর কি হবে? তুই কি চাস আয়াত? আমার কিছু চাওয়ার নেই। দুপুর 2টায় ক্লাস শেষ করে চারজনে ভার্সিটি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যায়, তানিয়া ও রুদ্রকে ট্রিট দেওয়ার জন্য। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে তারা খাবার অর্ডার করে। বেশ কিছুক্ষণ পর তাদের অর্ডারকৃত খাবার আসে। ফারহা তো রুদ্রকে বলিয়ে বসল, আর জীবনেও পাবি না। রুদ্র ফারহার কথার পিঠে বলল, সে পরে দেখা যাবে, কিন্তু বর্তমানে মিস করা যাবে না। তারপর তারা খাবারে মনোযোগ দিয়ে টুকিটাকি কথাবার্তা বলে। তাদের খাওয়ার মাঝে হঠাৎ বাহিরে হট্টগোল, মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। দুর্বৃত্তরা হামলা করেছে রেস্টুরেন্টের সামনে। চারদিকে মানুষের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করছে। শহরের মানুষজনের কাছে ডেভিড ম্যাক একটি পরিচিত নাম, তবে সে পরিচিত হয়ে পড়েছে যা কোনো ভালো কাজের জন্য নয়। তিনি একজন রহস্যময় এবং আলোচিত ব্যক্তি, যার পরিচিতি মূলত অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ততার জন্য। ডেভিড ম্যাক বেশিরভাগ সময় দেশের বাইরে অবস্থান করেন। সেখানেও তিনি নানাবিধ অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়। তার বিরুদ্ধে বিদেশি অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে। দেশের ভিতরে তার প্রভাব কোনো অংশে কম নয়। তার নেতৃত্বাধীন সন্ত্রাসী চক্র দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চলেছে। ডেভিড ম্যাকও তার চক্রের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। ডেভিড আইনশৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় আনার জন্য কাজ করছে, তবে তার বৈশ্বিক নেটওয়ার্ক ও গোপন অবস্থান এই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। আয়াতরা বাহিরে এসে দেখতে পায় একজনকে খুন করা হয়েছে। আয়াত সেটা দেখে ভয়ে হাত পা কাঁপতে থাকে। ফারহারও শরীরে কাঁটা দিয়ে ওঠে। এমন অপ্রীতিকর ঘটনায় আয়াতের শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। ফারহা একটু শক্ত হলেও আয়াত এসব কখনোই দেখতে পারত না। ফারহাও তানিয়া আয়াতকে ধরে বলল, তুই ঠিক আছিস তো আয়াত? আয়াতের চোখজোড়া ভয়ের ছাপ স্পষ্ট, মুখ ফুটিয়ে কিছু বলতে পারছে না। দুচোখে তখন অশ্রুকণা গড়িয়ে পড়ে। ফারহা দ্রুত আয়াতকে একটা চেয়ারে বসিয়ে রুদ্রকে বলে, 1 গ্লাস পানি নিয়ে আসার জন্য। রুদ্র তাড়াতাড়ি করে 1 গ্লাস পানি নিয়ে এসে আয়াতকে দেয়। আয়াত পানির গ্লাসটা ডোক করে খেয়ে লম্বা দম নেয়। দিনে দুপুরে এমন ঘটনা সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর একটি গাড়ি এসে থামে ঘটনাস্থলে। সেখান থেকে বের হয়ে আসে আদমান কায়েস। নিজেকে পুরোটা কালো পোশাকে ঢেকে রেখেছে, মুখটাও কালো কাপড়ে আবৃত। তাকে চেনার কোনো বিন্দুমাত্র উপায় নেই। সকলের মাঝে যেন এই কালো পোশাক পরিহিত অচেনা যুবকটাকে জানার জন্য আগ্রহ লক্ষ্য করা যায়। আদমান কায়েস এসে লাশটার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। তার চোখে অদ্ভুত এক গাম্ভীর্য, মুখে নিঃশব্দ একটা চিন্তার রেখা। পেশাদার চোখে তিনি মৃতদেহটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। ছেলেটির পেট মাঝ বরাবর গুলির চিহ্ন,
রক্তে ভেজা জামাটার নিচে মৃত্যুর নির্মম সিলমোহর। আদমান কায়েস চারপাশটা খুঁটিয়ে দেখছিলেন। প্রতিটি কোণ, প্রতিটি ছায়া তার চোখ এড়ায় না। তিনি খুঁজলেন সম্ভাব্য প্রমাণ, কোনো সিগারেটের শেষ টুকরো, হেঁটে যাওয়া সাপ কিংবা বুলেটের খোসা। কিন্তু আশেপাশে এমন কিছুই তার চোখে পড়ল না যা এই রহস্যের খোলস খুলতে সাহায্য করতে পারে। সত্যিটা যেন নিজেকে লুকিয়ে রেখেছে অন্ধকারের গভীরে। তার সাথে আসা অফিসারদের লাশটিকে গাড়িতে তুললে বললেন। আদমান কায়েসের চোখ যায় সামনে বসা আয়াতের বয়ার্ত মুখটার দিকে। চোখে মুখে ভয় স্পষ্ট দেখলেন তিনি। আয়াত আদমান কায়েসকে দেখে তার চোখ দুটো দেখে যেন ভয়ে কেঁপে ওঠে আয়াত। আদমান কায়েসের চোখ যেন রক্তলাল, যেন ওই চোখের অগ্নিকুণ্ডের আগুন ধাউ ধাউ করে চলছে। ওই চোখের মাঝে কিছু একটা আছে। সে চিনিয়ে চোখ দুটোকে দেখেছে সে, তবে মনে করতে পারল না। আদমান কায়েস রুদ্রকে ইশারা করলেন তার দিকে যাওয়ার জন্য। রুদ্র এগিয়ে গেলে আদমান কায়েস আয়াতের দিকে আঙ্গুল দেখিয়ে স্লোভাবে বললেন, মেয়েটার কি হয়েছে? রুদ্র আদমান কায়েসের ইশারা দেখিয়ে বলল, ও আমাদের ফ্রেন্ড আয়াত। আসলে ও অনেক ভয় পেয়েছে তো। রুদ্রর কথা শুনি আদমান কায়েস ব্রু কুঁচকে তাকালো আয়াতের দিকে। তারপর বলল, ওকে পুষে দিও। এ বলে তিনি গাড়িতে উঠে মুহূর্তের ভিতর চলে যায়। তানিয়া এগিয়ে এসে বলল, কি জিজ্ঞেস করলো তোকে? গাড়িটা যাওয়া থেকে তাকিয়ে রুদ্র বলল, আয়াতের কথা বলল, আর বলল পৌঁছে দিতে। কোচিং শেষ করে ঈশা আর রুহানি একসাথে যাচ্ছিল। রুহানি কয়েকদিন যাবতে খেয়াল করছিল ঈশা কেমন জানি মনমরা হয়ে গেছে। আয়াত যে শেখ ম্যানশনে নাই সেটা সে জানে, তবে আয়াত যাওয়ার আগে থেকে ঈশা কেমন জানি আনমনা হয়ে যাবে। রুহানি ঈশাকে ডেকে বলল, তোর কি হয়েছে ঈশা? কদিন যাবৎ লক্ষ্য করছি তুই আনমনে কি যে সব ভাবছিস। রুহানির কথা শুনে ঈশা তার দিকে তাকিয়ে বলল, কই কি ভাবছি? আসলে ভাবছিলাম আমাদের জীবন বড়ই অদ্ভুত, তাই না? পূর্ণ অপূর্ণ নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। এই যেমন ধর, যেটা আমরা খুব করে চাই সেটা হয়তো আমাদের ভাগ্যে থাকে না। ঈশারে এসব ভারী কথা রুহানির বোধগম্য হলো না। অবাক চোখে শুধু তাকালো। ঈশার কথার মাঝে কোনো কিছু একটা আছে। রুহানি তাকানো দেখে ঈশা বলল, এভাবে কেন তাকিয়ে আছিস? বুঝিসনি? তোর এসব কঠিন কথা আমার মাথায় ঢুকবে না। সহজ ভাষায় বলতো কি হয়েছে সেসব ছাড়। আগে বল, ফুপি ফুপা সবাই কেমন আছে? আর রুবাইদ ভাই, তিনি কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ ভালো। তিথি আপু এসেছে কিছুদিন আগে। আরে তুই যে রেস্টুরেন্ট থেকে চলে গেলি, ওই দিন রেস্টুরেন্টে ভাইয়া তিথি আপু ছিল। রুহানের কথা হিসাব রুকুসকে তাকিয়ে বলল, কে তিথি? আমার পুফির মেয়ে, এখানেই পড়াশোনা করে। আগে হোস্টেলে ছিল, এখন আমাদের বাসায় থাকে। আপুর ওইখানে খাওয়া দাওয়ার সমস্যা হয়। আর জানিস, আম্মু কিন্তু আপুকে বেশ পছন্দ করে। ভাইয়ের বিয়ে আপুর সাথে ঠিক করেছে। তবে আমার তিথি আপুকে বোন হিসাবেই ভালো লাগে, তবে ভাবি হিসাবে নয়। রুহানির কথাটা যেন ঈশার মাথায় আকাশ ভেঙে পড়ল। অবাক চোখে তাকায় তার দিকে। রুবায়েত ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে? কথাটা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না ঈশা। চোখে মুখে যেন আমাবস্যা নেমে আসে তার। চোখ দুটোই পানি চিকচিক করছে। অবাধ্য কান্নারা যেন বেরিয়ে আসতে চায়। ঈশা কোনো রকম নিজেকে সামলিয়ে নিয়ে বলে, আমার শরীরটা ভালো লাগছে না রুহানি, আমি বরং বাসায় চলে যাই, তুই সাবধানে যাস। ঈশার কথা শুনে রুহানি বলে ওঠে, হঠাৎ তোর কী হলো? এই তো ঠিক ছিলি। আমি যাবো তোর সাথে? আমি যেতে পারবো। এই বলে ঈশার সামনের দিকে চলে যায়। রুহানি অবাক চোখে ঈশার দিকে তাকিয়ে থাকে। আয়াতকে পৌঁছে দিয়ে গেছে রৌদ্র আর তানিয়া। দরজা খুলে ঘরে ঢুকে সে সোজা ওয়াশরুমে চলে যায়। প্রায় ঘণ্টাখানিক ধরে শাওয়ারের নিচে বসে থাকে সে, নীরব নিস্তব্ধ অনড়। সেই চোখ দুটো তার চেনা, খুব চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কোথায় তাকে দেখেছে। সে কালো পোশাক পরা লোকটা, চোখ যেন জ্বলন্ত আগুন। সেই চোখের ভাষা আয়াতের মন উলট পালট করে দিচ্ছে। হঠাৎই নিজের চুল দুহাতে খামছে ধরে আয়াত। কাঁপা কাঁপা কণ্ঠে পিস পিস করে বলে ওঠে, আদমান কায়েস। হ্যাঁ, আদমান কায়েস। কিন্তু কে আদমান কায়েস? শুনশান নিস্তব্ধ এক উঁচু ভবনের ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আদমান কায়েস। চারপাশে নেমে এসেছে গভীর নীরবতা, যেন সময়ও থমকে গেছে। পরানো এখনও সে কালো পোশাক রহস্য মোড়ানো, গাঢ় ছায়ার মতো। তার মুখে লেগে আছে এক রহস্যময় হাসি। বাদামি চোখের মণি যেন জল করে, যেন ভিতরে কোনো আগুন দিকি দিকি করে জ্বলে উঠছে। সে ধীরে ধীরে দুহাত মেলে দেয় উন্মুক্ত আকাশের দিকে, এক চরম স্বাধীনতার আহ্বান যেন। হঠাৎই এক দমকা বাতাস এসে মুখে ডেকে রাখা কাপড়টাকে সরিয়ে দেয়। দৃশ্যমান হয় আদমান কায়েসের মুখশ্রী, পাশ করে দেয় তার রহস্যময় অভিব্যক্তি। ওই মুহূর্তে সে যেন একা নয়, তার সঙ্গে বাতাস, আকাশ, ছায়া আর এক গভীর নীরবতা।
সব কিছুই যেন আদমান কায়েসকেই চিনে নেয়। ফারহা বাসায় আজ একা রয়েছে। আমিন ও ইকবাল হোসেন তাদের গ্রামের বাসায় গিয়েছেন 2 দিনের জন্য। আহানের চাচা অসুস্থ, তাই তাকে দেখতে গিয়েছে তারা। আহানকে যেতে বললে আহান বলে তার কাজ আছে, এই মুহূর্তে যেতে পারবে না। ইকবাল হোসেন আর কিছু বলেন নাই। তিনি জানেন আহানকে এই মুহূর্তে হাজার বললেও যাবে না। অনিমা ফারহাকে নিয়ে যেতে চায়, কিন্তু বাসায় আহান একা, রান্নাবান্নার বিষয় আছে, তাই ফারহা বলে সেও যাবে না। সামনে এক্সামের বাহানা দেয়। অনিমা ভাবলেন ফারহা এবং থাকুক, এতে দুজনের মান অভিমান যদি একটু কমে, তাই আর ফারহাকে জোর করেননি। অনিমা ফারহার মাথায় হাত বুলিয়ে বলছেন নিজের খেয়াল রাখতে, একা ভালো না লাগলে আহানকে ফোন দিতে, কোনো সমস্যা হলে আহানকে বলবে, কেমন? অনিমার কথার প্রেক্ষিতে শুধু ফারহা মাথা নাড়িয়েছে। মনে মনে ফারহা বলেছিল, আমি আর কি ফোন দিব আম্মু, তোমার ছেলে তো আমাকে বেঈমান প্রতারকই মনে করে। অনিমা ও ইকবাল হোসেন চলে গেলে ফারহা মেন দরজা লক করে দেয়। আহান কই যে গিয়েছে। ফারহা ভাবলেও ঘরের কিছু কাজ করা যাক। ফারহা শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে গিয়ে বাসনপত্র পরিষ্কার করে রেখে দেয়। রান্না তেমন করা নেই, তাই ফ্রিজ খুলে দেখলো ফ্রিজে মাছ ও মাংস আছে। ফারহা নাক ছিটকেল একটু, এসব আর খেতে ইচ্ছে করছে না। তেমন সবজিও নেই, তাই ভাবলো নুডলস রান্না করা যাক। পরে যেগুলো আছে তাই রান্না করে নেবে, যে বাবা সেই কাজ। 2 প্যাকেট নুডলস রান্না করে নিল। আহানেরও আসার সময় হয়েছে। রান্না হয়ে গেলে সে নিজের ঘরে যায়। অনেকগুলো শুকনো কাপড় আছে, গুছিয়ে রাখতে হবে। আগের দিন সে সবগুলো ধুয়ে দিয়েছিল। ফারহা একে একে সব কাপড়গুলো গুছিয়ে নেয়, তারপর কাবার্ডে কাপড়গুলো তুলে রাখে। ফারহার কাজের মাঝে কলিং বেল বেজে ওঠে। ফারহা সেদিকে তাকিয়ে এগিয়ে যায়। দরজা খুলে আহানকে ঘামার্ত মুখ দেখতে পায়। ফারহা দরজা থেকে সরে গিয়ে তাড়াতাড়ি কিচেনে যায়। আহান ড্রয়িং রুমে সোফায় বসে বুকের কাছে শার্ট দুটোর বোতাম খুলে দেয়। ফারহা 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে আহানকে দেয়। আহান ফারহার হাত থেকে গ্লাসটা নিয়ে ফারহাকে তার জহুরি চোখে পরখ করে নেয়। তারপর পানিটুকু খেয়ে গ্লাসটা এগিয়ে দেয়। ফারহা গ্লাসটা নিয়ে চলে যেতে নেয়, তখনই আহানের কণ্ঠস্বর শুনতে পায়, দাঁড়াও ফারহা। ফারহা সেখানে স্ট্রেসও হয়ে যায়। আহান উঠে এসে ফারহাকে তার তীক্ষ্ণ চোখে পরখ করে, পা থেকে মাথা অবধি। আহান ফারহার দিকে দৃষ্টি ফেলে বলে, সংসার করার স্বাদ জেগেছে মনে? আহানের এমন উদ্ভট কথায় ফারহার অবাক হয়ে যায়, প্রচুর অবাক হয়। এটা আবার কেমন প্রশ্ন? ফারহা আহানের পানে প্রশ্নসিক্তভাবে তাকায়। আহান আবারও বলে, এভাবে শাড়ি পরে শাড়ির আঁচল কোমরে গুজে এটাই তো বোঝাতে চাচ্ছ? ফারহা মাথা নিচু করে নেয়। ইদানিং আহান আর তার সম্পর্কে একটু উন্নতি হয়েছে। তার মানে আহান যে তাকে ক্ষমা করেছে এমনটা তো নয়। আর তার শাশুড়ি তো বলেছিল শাড়ি পরতে। শাড়ি পরে আঁচল না গুজলে কাজ করবে কিভাবে সে? আহান আর দাঁড়ায় না, সেখান থেকে রুমে চলে যায়। ফারহা কিচেনে চলে যায়। ফারহা ভাবলো বেগুন ভাজি করবে, তাই সে ছুরি নিয়ে বেগুন কাটতে নেয়। আনমনে কাটতে গিয়ে ছুরি বসে যায় ফারহার আঙ্গুল বরাবর। রক্ত গড়িয়ে পড়ে আঙ্গুল বেয়ে। ফারহা আঙ্গুলটা ধরে চোখ মুখ বন্ধ করে নেয়। কাটা জায়গাটা জ্বলছে যেন, চোখে পানি চলে আসে। আহান নিচে নেমে ফারহাকে ওই অবস্থায় দেখে এগিয়ে গিয়ে দেখে ফারহার হাত থেকে রক্ত ঝরছে। আহান দ্রুত পায়ে এগিয়ে ফারহার আঙ্গুল মুখে চেপে নেয়। ফারহা যেন হকচকিয়ে ওঠে, আড়ষ্ট হয়ে যায় যেন। আহান আঙ্গুলটা হাতে নিয়ে রাগেই গলায় ধমকে ওঠে, তুমি পাগল নাকি? দেখে শুনে কাজ করতে পারো না? হ্যাঁ, যেটা পারো না সেটা কেন করতে যাও তুমি? ফারহা আহানে দমক খেয়ে যেন কেঁপে ওঠে। আহান আরও বলে, আর কত অশান্তি দিবে আমাকে, আর কত জ্বালাবে? ফারহা চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, তাহলে আমায় মুক্তি দিয়ে দিন, ডিভোর্স দিয়ে দিন। আমি কারো অশান্তির কারণ হয়ে থাকতে চাই না। ব্যাস, আহানের মুখশ্রী যেন পাল্টে যায় এক মুহূর্তে। ফারহার কাটা আঙ্গুল চেপে ধরে চিবুক ধরে বলে, ডিভোর্স চাস তুই আমার থেকে? হ্যাঁ, ডিভোর্স চাস? এত সোজা সব কিছু? আমার ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্য কারো বউ হওয়ার জন্য শাস্তি কি বিবেকে বাঁধেনি তোর? ফারহা ব্যথা পায়, ঠোঁট মুখ চেপে ধরে ব্যথায়। আহান আবারও বলে ওঠে, কেন তুই আমার সাথে প্রতারণা করলি ফারহা? আমি কি তোকে কম ভালোবাসতাম? কেন করছিলি বল? কি করতাম আমি ওই সময় বলেন? কি করতাম? মা বাবা হারা ইতি মেয়ে আমি, অন্যের সংসারে বোঝা হয়েছিলাম। এই বোঝার কিভাবে টানবে আমার মামা বলেন? মামার সংসারে বড় হয়ে কোন মুখে বলতাম আমি? আমার আর মামার অবস্থান কেমন দেখেননি আপনি? আমাকে একটাবার বলতে পারতে না তুমি ফারহা? কেন বললেন আমাকে? আমি তোমায় ভালোবাসতাম ফারহা। আহান খেয়াল করলো ফারহার হাত থেকে রক্ত ঝরছে, তাই ফারহার হাত টেনে নিজের কাছে টানে।
ফারহা যত হাত ছাড়াছাড়ি করতে নিলে আহান ফারহাকে কোলে তুলে নেয়। তারপর নিজের রুমের দিকে হাঁটা দেয়। নিজের রুমে বিছানায় বসিয়ে দিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে ফারহার হাতে ব্যান্ডেজ করতে থাকে। ফারহা উঠে চলে যেতে নিলে আহান এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলে। ফারহাকে চেপে ধরে ফারহার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। ফারহা বড় বড় চোখে তাকায়। হঠাৎ করে আহানের এমন কাণ্ডে ফারহা হতবাক হয়ে যায় যেন। আহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলেও পারে না সে। আহান ফারহাকে ছেড়ে দিয়ে বলে, আর একবার আমার কাজে বাধা দিলে এর থেকে ভয়ানক কিছু করব। ফারহা চুপচাপে বসে থাকে। ব্যান্ডেজ হয়ে গেলে আহান উঠে ওয়াশরুমের দিকে যায়। আদমান কায়েস ডিপার্টমেন্টের ভিতরে একটি ছোট রুমে বসে আছেন। চারপাশে নীরবতা, শুধু ল্যাপটপের কিবোর্ডের চাপার শব্দ আর স্ক্রিনে ফুটেজের ঝলক। তিনি কোনো সাধারণ কাজ করছেন না, কিছু ক্লু পেয়েছেন, সেগুলো মিলিয়ে দেখছেন মনোযোগ দিয়ে। তবে এখনও ডেভিড ম্যাক সংক্রান্ত কোনো শক্ত সূত্র মেলেনি। ছেলেটির হত্যা সংক্রান্ত কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তিনি। সেগুলোই বারবার দেখে চলেছেন নিঃশব্দে, চোখে গভীর মনোযোগ, এক মুহূর্তে পশকাতে রাজি নন। হঠাৎই স্ক্রিনে কিছু একটা দেখে তার চোখ স্থির হয়ে যায়, যেন ফ্রেমের মধ্যে আটকে গেলেন তিনিও। পর মুহূর্তে তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসির রেখা খেলে গেল। চোখে মুখে হালকা আনন্দের ঢেউ, যেন বহুদিনের খোঁজের এই এক টুকরো মুহূর্তেই মিলেছে। শেখ ম্যানশনের ড্রয়িং রুম, নরম সোফায় হেলান দিয়ে বসে আছেন ইব্রাহিম শেখ। সামনের টেবিল থেকে চায়ের কাপ থেকে ধোয়া উঠছে, যেন এক অলস দুপুরের নিঃসঙ্গ সাক্ষী। তিনি চায়ের কাপ হাতে তুলে এক চুমুক দিলেন। হঠাৎই চোখ পড়ল অহমিকা শেখ ঠিক তার সামনে দাঁড়িয়ে অস্থির ভঙ্গিতে। ইব্রাহিম শেখ ঠান্ডা গলায় বললেন, কিছু বলবে? অহমিকা শেখ একটু ইতস্ত করে, চোখে কেমন এক কষ্টের ছায়া। ধীরে ধীরে বলেন, আয়াতকে শেখ ম্যানশনে কবে ফিরিয়ে আনবে? মেয়েটা নেই, ম্যানশনটাই যেন নিসাড় হয়ে গেছে। ইব্রাহিম শেখ চশমাটা নাকের উপর ঠিক করে বসালেন। তারপর খানিকক্ষণ চুপ থেকে বললেন, তোমার ছেলে কি সে পথ রেখেছে? হ্যাঁ। ড্রয়িং রুম জুড়েই নেমে এলো নিস্তব্ধতা। চায়ের কাপ থেকে তখনও ধোয়া উঠছে, তেমনি ধীরে তেমনি নীরবে। তখনই আগমন ঘটে অনুভবের। চোখে মুখে ক্লান্ত ভঙ্গি, কোনো দিকে না তাকিয়ে উপরে উঠতে নিবে তখনই শুনতে পাই ইব্রাহিম শেখের গলা। অনুভব বাবার ডাকে সামনে গিয়ে দাঁড়ায়। ইব্রাহিম শেখ টেবিল থেকে কতগুলো কাগজ তুলে অনুভবের হাতে দিয়ে বলে, তোমার 7 ডিভোর্সের কাগজগুলো তোমার কাছে দিয়েছে। তুমি যেহেতু আয়াতকে কোনোদিনও মানবে না, তাই আর দেরি করে লাভ কি? তাছাড়া আমি আয়াতের জন্য একটা ভালো পাত্র দেখেছি। আমাদের একটা ভুলের জন্য মাহারা মেয়েটা এত বছর অনেক কষ্ট করেছে, সেই ভুলের মাসুল না হয় দেই, এ বলে তিনি এগিয়ে দেন ডিভোর্স পেপারগুলো। অনুভব শান্তভাবে পেপারগুলো নিয়ে গটগট পায়ে উপরে চলে যায়। ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে হাতের পেপারগুলো ছিটকে ফেলে দেয়। এলোমেলোভাবে কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। অনুভবের চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে গেছে। ডিভানের উপর বসে চুলগুলো টেনে ধরে। গায়ে জড়ানো শার্টটা সে খুলে ফেলে দেয়। সব কিছু তার অসহ্য লাগছে। চোখ তুলে তাকিয়ে একবার ডিভোর্স পেপারগুলোর দিকে তাকালো। তারপর পকেট হাতড়ে সে একটা সিগারেট বের করে ধোঁয়া ছাড়ে। ঈশা ঘরে শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিল। পড়াশোনায় মনোযোগী হতে চায়, কিন্তু দিন দিন অমনোযোগী হচ্ছে সে। হঠাৎই টুংটাং আওয়াজ হয়, মেসেঞ্জারের নোটিফিকেশন এসেছে। ঈশা মেসেজ ওপেন করে, রুবাই তাকে মেসেজ করেছে। ঈশা মেসেজটা সিন করলো, কিন্তু এর কোনো রিপ্লাই করলো না। রুবায়েত কতক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার কোনো রেসপন্স পেল না। রুবায়েত অনেকদিন যাবতই খেয়াল করছে ঈশার ব্যবহার কেমন পরিবর্তন, তাই সে আবার ডিরেক্ট দিল। রুবায়েতের আইডি থেকে কল আসায় ঈশা ফোনের স্ক্রিনের দিকে তাকায়, কিন্তু রিসিভ করলো না, উল্টোই ব্লক করে দিল। রুবায়েত নিজেও অবাক হয়ে যায়। ঈশার নাম্বার থেকে ফোন লাগায়, 2-3 বার রিং হয়ে রিসিভ করে। ঈশা কানে ফোন দিতেই রুবায়েতের বাস খায় আওয়াজ শুনতে পায়, আমার ফোন কেন ধরছিস না স্টুপিড? নতুন বয়ফ্রেন্ড হয়েছে তাই না? তাই তো আমার ফোন ধরিস না। রুবায়েতের এমন কথায় ঈশার মনের কোণে এক আকাশ পরিমাণ অভিমান জমা হয়। তবুও নিজেকে ঠিক রেখে বলল, সে তো তোমারও বউ আছে রুবায়েত ভাই, তাহলে আমার বয়ফ্রেন্ড থাকলে ক্ষতি কি? আমার দরজার বাদ ভাঙিস না ঈশা, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এই বলে রুবায়েত ফোন কেটে দেয়। আয়াত তার মামাতো বোন রেখার সাথে খেলছে। সেদিন মেয়েটাকে বলেছিল যে তার সাথে খেলবে, তাই এখন প্রতিদিন তার সাথে খেলতে হয়। এই সময় আয়াতের মামা নিজামুদ্দিন ও তার মামি ইয়াসমিন বেগম আসে আয়াতের কাছে। আয়াত দরজার দিকে তাকায়, দেখতে পায় মামা মামিকে। তাই আয়াত বলে, বাহিরে দাঁড়িয়ে আছো কেন মামা, ভিতরে আসো। নিজামুদ্দিন ও ইয়াসমিন বেগম ভিতরে আসে। রেখাকে দেখে বলল, মামুনি তুমি একটু বাহিরে যাও তো। রেখা হাসি মুখে বাহিরে দৌড়ে যায়।
নিজামুদ্দিন আয়াতের কাছে এসে বসলেন, মাথায় হাত দিয়ে বললেন, তুই ঠিক যেন তোর মায়ের মতো হয়েছিস। মামার কথা শুনে আয়াতের চোখ দুটো ভরে আসে। মাকে সে ঠিক মতো মনে করতে পারে না। সে তখন 5 বছরের ছিল। তখন তার মা মারা যায়। সবাই তাকে ভালোবাসলেও মায়ের জায়গাটা যেন মনেই থেকে যায়। নিজামুদ্দিন বললেন, জানিস, তোর মা যখন চলে গেল এই বাড়ি ছেড়ে, তখন এই বাড়িটা যেন একদম নীরব হয়ে গেছিল। তোর মা কোনো সাধারণ মেয়ে ছিল না। 15 বছর আগের একজন স্বনামধন্য উকিল ছিল। তোর মা ছিল সত্যের পথ প্রদর্শক। অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি তোর মা। সকলের মুখে মুখে তখন ছিল অ্যাডভোকেট নাসরিন শেখ। বোনের উপর রাগ হলেও তুই যখন হলি, আমার হৃদয় নাড়িয়ে দিয়েছিল। বোনকে মেনে নিলাম, তবে সুখ সইল না বোধ হয়। তোর মা সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল। এই বলেই তিনি চোখ মুছলেন। আয়াতের চোখ বেয়ে পানি পড়ে। ইয়াসমিন বেগমও নিঃশব্দে চোখের পানি মুছে নেয়। যেদিন তোর মা মারা গেল, জানিস, সবাই বলে তোর মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু তোর মায়ের কখনো হার্টের সমস্যাই ছিল না। নিজামুদ্দিনের হাতে কিছু রিপোর্ট আছে। তিনি রিপোর্টগুলো দেখে বললেন, আমি নিজে ডক্টরের নিকট এই খোঁজ করেছিলাম, কিন্তু আমি তখন একা কিছু করতে পারিনি। কথাটা শুনে যেন আয়াত বড়সড় শক খায়। ছোটকাল থেকেই তো জেনে এসেছে তার মা হার্ট অ্যাটাকের কথা। বড় আম্মু, বড় আব্বু, এমনকি বাবার থেকেও আয়াত এই কথা শুনেছে। তাহলে আজ এই কেমন কথা শুনল? আয়াত অশ্রুসিক্ত নয়নে মামার দিকে অবাক চোখে তাকায়। চোখ মুখে হাজারো প্রশ্ন গেঁথে যায় তার মনে। নিজামুদ্দিন বললেন, এ এক বড় রহস্য, যা আজও চাপা পড়ে আছে। আজও আমার বোনের মৃত্যুর রহস্যই রয়ে গেছে। তোর বাবাও কখনো তোর মায়ের মৃত্যু সঠিক তদন্ত করতে চায়নি। তোর বাবা সবসময় একটা কথাই বলে, যে চলে গিয়েছে সে আর ফিরে আসে না। তাই এসব ভুল সঠিক হিসাবের খাতা খুলেই বা কী হবে? নিজামুদ্দিন একটু দম নেয়, তারপর আবার বলে, মৃত মানুষের সুষ্ঠু বিচার করেই বা কী হয়েছে দেশে? তাই তো আজও অন্ধকারে বিলীন হয়ে আছে তোর মায়ের মৃত্যুর কারণ। আয়াত নিজেকে আর পারে না সামলাতে। এত বড় একটা সত্যি তার থেকে লুকানো ছিল এত বছর যাবৎ। গুণাক্ষরে টেরও পায়নি কখনো। আয়াত হাউমাউ করে কান্না করে দেয়। ইয়াসমিন এসে আয়াতকে আগলিয়ে নেয়। মামা হিসেবে তোকে একটা কথা বলি, ভুল ঠিক বোঝার বয়স হয়েছে তোর। কারো উপরটা দেখে কখনো কাউকে বিচার করবি না। শক্ত আবরণের মাঝেই কিন্তু একটা নরম প্রাণবন্ত মানুষ লুকায়িত থাকে। হয়তো সময় ও কালের জন্য মানুষ নিজেকে শক্ত খোলসে আবৃত করে। নিজামুদ্দিন কথাগুলো বলেই উঠে দাঁড়ায়। অনেক বছর পর তার চোখেও পানি দেখা দিয়েছে। তিনি বাহিরে যাওয়ার জন্য পা বাড়ায়। ইয়াসমিনকে ইশারা করে আসার জন্য। ইয়াসমিন এগিয়ে এসে স্বামীর পানে তাকিয়ে বলে, মেয়েটা কান্না করছে কেন? বলতে গেলে এসব বলতেই যে হতো। কতদিন এই বুকে আর লুকিয়ে রাখবো? সত্যের খাতা একদিন যে খুলে আসবে, তখন আমি অপরাধী হয়ে যাব চুপ করে থেকে। ওর জানার অধিকার আছে। ইয়াসমিন এক পলক তাকায় আয়াতের দিকে। নিজামুদ্দিন বললেন, কাঁদতে দাও মেয়েটাকে, কাঁদুক একটু। জীবনে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। তাছাড়া হয়তো এর থেকেও ভয়ানক সত্যের সম্মুখীন হতে হবে। তাই এই কান্না সাময়িক সময়ের। কেঁদেই নিজেকে হালকা করুক। নিজামুদ্দিন ও ইয়াসমিন চলে যেতে আয়াত হাঁটু গেড়ে কান্না করে। আস্তে করে মাথা তুলে তাকায় কাগজগুলোর দিকে। দেখতে পাই মৃত্যুর জায়গায় তার মায়ের নাম, নাসরিন শেখ। কেটে গিয়েছে 2 দিন। আয়াত তার মায়ের বিষয়ে এত বড় একটা সত্যি জেনে যেন পাথর হয়ে গিয়েছে। চোখ মুখ শুকিয়ে যেন নিষ্প্রাণ হয়ে গেছে। এই 2 দিন আয়াত ঠিকমতো না খেয়েছে আর না ঘুমিয়েছে, যার দরুন চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দিয়েছে। আয়াত ভেবেছে একবার শেখ ম্যানশনে যাবে। তাই 11:30টার দিকে সে শেখ ম্যানশনের উদ্দেশ্যে রওনা হয়। আয়াত একটা মেরুন রঙের 3 পিস পরেছে। ওড়না মাথায় দিয়ে হাতে পার্স নিয়ে বেরিয়ে পড়ে। আয়াত রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে আসে। আয়াতের মামার বাড়ি শহর ছেড়ে গ্রামের মধ্যে, তাই বেশ সময় লাগবে ঢাকায় পৌঁছাতে। এখান থেকে বাসে যাবে সে। আয়াত বাসের জন্য অপেক্ষা করে। তাই একটা বেঞ্চে বসে আছে। এই প্রথম সে একা একা কোথাও যাচ্ছে। এর আগে তার বড় আব্বু রেখে যেত। তাছাড়া সে তার মামার বাড়ি খুব কমই এসেছিল। তার মায়ের কবর শেখ পরিবারের পারিবারিক কবরস্থানে। সে প্রতি সপ্তাহে তার মায়ের কবর দেখতে যেত। মাকে অভিযোগ করত কেন তাকে ছেড়ে চলে গেছে। সবাই তাকে অনেক ভালোবাসে, এটা সত্যি, কিন্তু তার মাই তো নেই। এটা যেন পৃথিবীর সব থেকে চরম সত্য। রোদটা একটু একটু করে কড়া হচ্ছে। মধ্যাহ্ন গনিয়ে এলো। চারপাশের মানুষজন যেন ব্যস্ত হয়ে উঠেছে। কিন্তু আয়াত বসে আছে সেই একই বেঞ্চে নিঃশব্দে, যেন সময় তার জন্য থমকে গেছে।
বাস এসে থামতে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পা দুটো ভারী হয়ে আসে, কিন্তু মন যেন আজও ভারী। বাসে উঠে জানালার পাশে একটা সিটে বসে পড়ে। বাহিরে তাকিয়ে থাকে রাস্তার গাছপালা, মানুষের ভিড়, গাড়ির শব্দ, সব যেন কেমন আবছা লাগে। বুকের ভিতরটা হঠাৎই হু হু করে ওঠে। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পায় সে। মাথা ঘুরিয়ে দেখে তাসবির দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে। আয়াত টিপটিপ চোখে তাকায়। তাসবির আয়াতকে বলল, বসতে পারি? আয়াত একটু ভড়কে যায় তাসবিরের কথায়। এর আগে তাসবির আয়াতের আশেপাশে এসেছে, অনুভব অনেক রিয়েক্ট করেছিল। তবুও কেন যে তাসবির তার সামনে আসে আয়াত বুঝে উঠতে পারে না। তাসবির একটু হেসে কেশে নিয়ে বলল, বসতে পারি? আশেপাশের সিট খালি নেই। আয়াত একটু নড়ে চড়ে বসে, তারপর বলে, হ্যাঁ শিওর। তাসবির সিটে বসে বলল, তোমার খোঁজ খবর নাই কেন আয়াত? ভার্সিটিতেও ঠিকমতো আসছো না, কোনো সমস্যা? আয়াত চাপা কণ্ঠে বলল, সেরকম কিছু না, আসলে আমি মামার পাশে আসছি তো। আয়াতের কথা শুনে তাসবির শুধু বলল, ও আচ্ছা। আয়াত চুপচাপে জানালার দিকে তাকিয়ে বাহিরের পরিবেশ দেখছে। তাসবির খেয়াল করছে আয়াতের সাথে যতবার দেখা হয়েছে বা কোনো কিছু প্রশ্ন করলে ছোট করে উত্তর দিয়েছে। তাসবির আর কথা বাড়ালো না, কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে নেয়। প্রায় ঘণ্টাখানেকের মাথায় আয়াত পৌঁছে যায়। বাস থেকে নেমে সে একটা রিকশার জন্য দাঁড়ায়। তাসবিরও বাস থেকে নেমেছে। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমি না হয় তোমাকে পৌঁছে দেই। আয়াত মিনমিনিয়ে বলল, আমি যেতে পারবো। তাছাড়া এর আগে আপনি আমায় একদিন রেখে আসতে চেয়েছিলেন। কিন্তু আয়াত কথাটি আর শেষ করতে পারল না। আয়াতের কথার মাঝে তাসবির বলল, ভালো কথা, আচ্ছা ওই ছেলেটা তোমার কি হয়? আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার কাজিন। তারপর আয়াত আর দাঁড়ালো না, দাঁড়ানোর ইচ্ছে শক্তিও নেই। রিকশা নিয়ে চলে যায়। তাসবির আয়াতে যাওয়ার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে থাকে। তাসবির মূলত একটা কাজে ওইদিকে গিয়েছিল। গাড়িতে উঠে সিট খুঁজতে গিয়ে আয়াতকে দেখতে পায়। তাসবির আয়াতে যাওয়ার দিকে তাকিয়ে সেও চলে যায়। আয়াত শেখ মেনশনে যাওয়ার আগে সে তার মায়ের কবরস্থানে আসে। আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। আয়াতের বুক ছেড়ে কান্না আসে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। আয়াত তার মায়ের কবরের পাশে হাঁটু গেড়ে বসে। তারপর বিড়বিড় করে অস্পষ্ট স্বরে বলে, মা, কেন তোমায় মারা হয়েছিল মা? কে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে? বলো মা, বলো, কি এমন রহস্য আছে তার জন্য তোমায় মরতে হলো? তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল, আমাকে মা হারা করলো, তোমার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করলো। কী কারণে মা? আয়াত একটু থামে, তারপর আবারও বলা শুরু করে, এতদিন ভাবতাম তুমি আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছ। আজ কেন এত বড় সত্যিটা সামনে এলো? সবাই আমার থেকে কেন লুকিয়ে রাখলো বলো মা? আয়াত যেন পাগলের মতো কান্না করতে থাকে। কবরস্থানের পাহারাদার দারোয়ান এসে আয়াতকে কান্না করতে দেখে ডাক দেয়। তিনি আয়াতকে প্রতি সপ্তাহে এখানে আসতে দেখে, তবে কখনো এমন করে দেখেনি। আয়াত দারোয়ান আয়াতকে দেখে বলল, আয়াত মা, কি হয়েছে তোমার? এমন করে কান্না করতেছো কেন? কিছু কি কইছে তোমারে কেউ? আয়াত কান্নারতভাবে তাকায়। চোখ দুটো লাল হয়ে গেছে, পশা মুখটা টসটসে লাল। দারোয়ানকে দেখে বলে, কাকা, আমার মা বলে আবারও কান্না করে। দুপুর হয়ে গিয়েছে তাই দারোয়ান বলল, দুপুর হয়ে গেছে আয়াত মা, তুমি বরং বাসায় চলে যাও। আয়াত উঠে দাঁড়ায়, তারপর পাঁচটা হাতে তুলে নেয়। দারোয়ান আগে চলে যায়। আয়াত একবার মায়ের কবরের দিকে তাকায়, তারপর সেও শেখ ম্যানশনে চলে যায়। 2টা হতে হতে আয়াত শেখ ম্যানশনে আসে। ড্রয়িং রুমে অহমিকা শেখ বসে আছে। ইব্রাহিম শেখ খবরের কাগজ দেখছেন। ঈশা নিজের ঘরে আছে। কলিং বেল বাজতে রহিমা গিয়ে মেন দরজা খুলে দেয়। রহিমা আয়াতকে দেখে চিল্লিয়ে ওঠে। অহমিকা শেখকে ডাক দেয়, ভাবি, ভাইজান দেখেন, আমাগো আয়াত মা আইছে, আমাগো আয়াত মা ফিরে আইছে। রহিমার ডাক শুনে অহমিকা শেখ সেখানে যায়। দেখতে পায় আয়াতের মলিন মুখটা। অহমিকা শেখ আয়াতকে বুকে জড়িয়ে নিয়ে বলে, মনে পড়ল এই বুড়ো বড় আম্মুর কথা? চোখ মুখের একই হাল করেছিস আয়াত, শুকিয়ে গেছিস একদম। অহমিকা শেখের চোখেও যেন পানি আসে। আয়াত নিজেকে একটু সামলায়, তারপর বলে, তোমাদের সবসময় মনে পড়ে বড় আম্মু? তারপর অহমিকা শেখ আয়াতকে নিয়ে ভিতরে আসে। ইব্রাহিম শেখ আয়াতকে দেখে কাছে ডাকে। আয়াত ইব্রাহিম শেখের কাছে গিয়ে বসে। ইব্রাহিম শেখ আয়াতের মাথায় হাত বোলায়, তারপর বলে, আমাদের ভুলের জন্য তুই আমাদের থেকে দূরে, তোর এই বড় আব্বুকে ক্ষমা করে দিস মা। তোমাদের দোষ নেই বড় আব্বু, আমার ভাগ্যে যা ছিল তা হয়েছে, এখানে তোমাদের কিছু করার নেই। আয়াতের কথা শুনে অহমিকা শেখ বললেন, খুব পাকা কথা শিখেছিস। ততক্ষণে ঈশা নিচে চলে আসে।
আয়াতকে দেখে বলে আপু বলে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তারপর বলে, আপু তুমি এসেছ? তুমি ছিলে না, আমি তোমায় অনেক মিস করেছি আপু। আমার একা একা ভালো লাগে না, তোমাকে আর আমি যেতে দিব না। আয়াত ঈশাকে দৌড়ে মলিন মুখে হাসে। অহমিকা শেখ এগিয়ে এসে বললেন, আয়াত তোর ব্যাগ কোথায়? খালি হাতে এসেছিস? আমি আবার চলে যাব বড় আম্মু। আয়াতের কথাটা যেন কারোই পছন্দ হলো না। অহমিকা শেখ ধমকে বলে উঠলেন, পাগল হয়ে গেছিস তুই আয়াত? তুই এ পরিবারের বড় মেয়ে, এটা তোর বাড়ি, তাহলে তুই কেন চলে যাবি? আয়াত কিছু বলবি ঈশা তার আগেই বলল, তোমায় যেতে দিব না আপু, তুমি যেও না। আমিও তো যেতে চাই না ঈশা, এই বাড়িতে আমার বড় হওয়ার সকল স্মৃতি জড়িয়ে। কিন্তু অনুভবের জন্য থাকবি না তাই না? আয়াত মাথা নিচু করে নেয়। এর জবাব কি করে সে দিবে? এই পরিবার যে তার প্রাণ ও আত্মার সাথে জড়িয়ে। তারও যে কষ্ট হয় এই মানুষগুলো থেকে দূরে গিয়ে থাকতে। তার মায়ের অস্তিত্ব যে এখানে, কিন্তু তার বাবা। আয়াতের নিরুত্তরে সকলে বুঝে যায় আয়াত থাকবে না। ইব্রাহিম শেখ বলার মতো কিছু খুঁজে পেল না। দুপুর টাইমে অনুভব বাসায় ফিরে জুবুথুবু হয়ে, সাদা শার্ট ভিজে একাকার হয়ে গেছে, চোখে মুখে ক্লান্তিতে ভরা। ড্রয়িং রুমে আয়াতকে দেখে অনুভব থমকে যায় যেন। এই কয়েকদিন সে কোনো কিছু হারানোর যন্ত্রণায় যেন ধুকে ধুকে মরে যাচ্ছিল। সব কিছু বিরক্ত লাগছিল। আয়াতের মলিন মুখটা দেখে যেন তার সমস্ত ক্লান্তি নিমিষেই হাওয়া হয়ে যায়। আচ্ছা, আয়াত কি তার সমস্ত ভালো থাকার কারণ? আয়াতের সাথে চোখাচোখি হতে অনুভব উপরের দিকে চলে যায়। অনুভবের চোখ দেখে আয়াত যেন কেঁপে ওঠে। মনের ভিতর হিংস্র প্রশ্নেরা উকি দেয়। আয়াত অনুভবের যাওয়ার দিকে এক পলক দেখে নেয়। মাথার চুলগুলো যেন উস্কো খুস্কো, চাপ দাড়িগুলো বড় হয়ে গেছে, আগের মতো যেন নেই। অহমিকে শেখ সকলের জন্য খাবার রেডি করতে গেলেন। যাওয়ার আগে আয়াতকে ফ্রেশ হয়ে বললেন, আয়াত এক পা দুপা হয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। আজ প্রায় অনেক দিন পর সে নিজের ঘরে আসলো। নিজের হাতে সাজানো এই ঘরটা আয়াতের ভীষণ রকমের ভালো লাগে। এই কদিন যে এবারের মানুষগুলোর সাথে নিজের ঘরটাকে অনেক বেশি সে মিস করেছে। আয়াত ওয়াশরুমে গিয়ে মুখমণ্ডলে পানির চাপটা দেয়। বেসিনের আয়নায় নিজের প্রতিবিম্বটা দেখে নেয়। নিজেই নিজেকে কেন জানি তার বলতে ইচ্ছে করলো, কেমন আছি আমি? নিজের করা প্রশ্নে আয়াতের কোনো উত্তর খুঁজে পেল না যেন। ওয়াশরুম থেকে বের হতে তার ডাক পড়ে, তাই ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে নেয়। তারপর সে নিচে যায়। ডাইনিংয়ে সকলে উপস্থিত হতে অহমিকা শেখ সকলকে খাবার পরিবেশন করেন। অনুভব মাথা নিচে করে খাচ্ছে, মুখটা যেন গম্ভীর আর চিন্তিতপূর্ণ। আয়াতকে খাবার দিলেই একটু নিয়ে আর নিতে চায় না, তার যে গলা দিয়ে খাবার নামবে না। অহমিকা শেখের চোখ রাঙানিতে আয়াত খাওয়াটা পুরোটা খায়। সকলের খাওয়া শেষ হতেই অনুভব হাত ধুয়ে সিঙ্গেল সোফায় গিয়ে বসে। ইব্রাহিম শেখ অনুভবের পাশের সোফায় বসেন। অহমিকা শেখ তখন কিচেনের দিকে। আয়াত ইব্রাহিম শেখের কাছে গিয়ে বসল। ইব্রাহিম শেখ সেদিনকে তাকিয়ে নরম স্বরে বললেন, কিছু বলবেই? আয়াত একটু ভিতর থেকে লম্বা দম নেয়। এক বড় সত্যের সন্ধান তার। সেই সত্য জানার জন্য যাই করা লাগুক সে করবে। প্রতিনিয়ত বিলীন হওয়ার রহস্যের মাঝে 15 বছর আগে সে রহস্যময় ঘটনা উদ্ঘাটন করা। মমতাময়ী মায়ের মৃত্যুর কারণ যদি এই শেখ পরিবারের কেউ হয়, তবে আয়াতের জবাব চাইবে। হ্যাঁ, জবাব চাইবে। এর রহস্যের বেড়াজাল ভেদ করতেই হবে। তখন সে মানবে না কোনো নিয়ম, কোনো কানুন, মানবে না কোনো রক্তের টান। আয়াত নিজেকে স্বাভাবিক করে নিয়ে ইব্রাহিম শেখের পানে তাকায়। তারপর চাপা কণ্ঠে বলে, আমার মায়ের মৃত্যুর কারণ কি ছিল বড় আব্বু? মায়ের মৃত্যু কি হার্ট অ্যাটাকে হয়েছিল? আয়াতের এই একটা প্রশ্নে যেন পুরো মেনশন জুড়ে নিস্তব্ধতা বয়ে যায়। গুমুটে খাওয়া এসে লাগে যেন। অন্ধকারের অতলে যেন হারিয়ে যায় সকলে। অহমিকে শেখ আয়াতের মুখে কথা শুনে যেন চোখের পলক ফেলতেই বলে যায়। পাশে অনুভবও যেন অবাক চোখে তাকায়। চোখের সামনে যেন কিছু তিক্ত অতীত বেশি ওঠে, হারিয়ে যায় পুরনো অতীতের মাঝে। বিকেলে শেষ আলোটা তখনও জানালার কাজ জিমিয়ে ঝুলে আছে। শেখ ম্যানশনের বাগানে 8 বছর বয়সী এক বাচ্চা ছেলে হাতে ক্রিকেট ব্যাট নিয়ে বল খুঁজে ফিরছে। খেলতে খেলতে বলটা জানালার ভিতর গড়িয়ে গিয়েছিল। সে জানালার পাখে গলিয়ে চোখ রাখে ভিতরে। হঠাৎ তার দৃষ্টি আটকে যায় এক ভয়ঙ্কর দৃশ্যে। রুমের ভিতর নাসরিন শেখ, পরিবারের স্নেহময়ী একজন, বিছানার পাশে দাঁড়িয়ে। তার গলায় একটা হাত কালো রঙে আবৃত। পর্দার জন্য ছায়া মানবটিকে চোখে এলো না। আড়ালে থাকা মানবটি মুঠির মতো করে চেপে ধরেছে নাসরিন শেখের গলা। সে ছায়া মানব যেন কোনো অজানা রাগ, হিংসা বা শত্রুতার খেসারত তুলছে তার উপর। নাসরিন শেখের চোখ ছেলেটির চোখের সাথে মিলিত হয়।
তিনি হাত তুলে কিছু বোঝাতে চান, মুখে কথা নেই, শুধু বয়ের সাপ আর প্রাণপণ কিছু ইশারার বলার চেষ্টা। বাচ্চাটি প্রথমে কিছু বুঝে উঠতে পারে না। তার চোখের সামনে যা ঘটেছে তা যেন দুঃস্বপ্ন, অথচ নিখুঁত বাস্তব। শরীরটা তার পাথরের মতো হয়ে যায়। শিশু হৃদয় ভয় আর স্তম্ভিত বিষাদে ভরে ওঠে। তখন বুঝতে পারে, তখন অনেক দেরি হয়ে যায়। নাসরিন শেখ দপ করে মাটিতে পড়ে যান মেঝেতে। তার হাতটা যেন শেষ চেষ্টা করে কারো দিকে বাড়িয়ে দেয়। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। তার ছায়া মানবটি এক ঝটকায় হাওয়ার মতো মিলিয়ে যায় ঘর থেকে। ছেলেটা তখনও বিস্ফোরিত চোখে, মনের ভিতর বয়ে তটস্থ। ভুবন কাঁপানো গলা ছেড়ে এক চিৎকার দিয়ে ওঠে। একটা করুণ হৃদয় বিদারক চিৎকার, যেন পুরো শেখ ম্যানশনটা কেঁপে ওঠে তার রোমহর্ষক ধ্বনিতে। পরিবারের সবাই ছুটে আসে। দরজা খুলতে দেখা যায় নাসরিন শেখ মেঝেতে নিথর হয়ে পড়ে আছেন। ঠোঁটে জড়ানো শেষ নিঃশ্বাসের রং। ছোট আয়াত গুটি গুটি পায়ে মায়ের কাছে ফ্লোরে বসে, হাত বাড়িয়ে ডাকতে থাকে মা মা বলে। ডাক্তার এলো, পরীক্ষা করে জানালেন হার্ট অ্যাটাক। তারপর যেন সব দুয়াশার মাঝে হারিয়ে গেল। সেই রাত থেকে যেন বদলে গেল বাচ্চা ছেলেটি। তার আর ঘুম আসে না। বিছানায় শুয়ে চোখ মিলে চেয়ে থাকে ছাদের দিকে। সে হয়ে গেল এক নিশাচর পাখি, গুমহীন, একা, আর কেবল তাকিয়ে থাকে অন্ধকারের দিকে। সেই থেকে অন্ধকার যেন তার প্রিয় হয়ে ওঠে। অনুভব যেন আর কিছুই ভাবতে পারল না। উঠে দাঁড়ালো সে, কোনো দিকে তাকালো না পর্যন্ত। সকলের দৃষ্টি অনুভবের দিকে। সে গট গট করে উপরের দিকে ধরম করে দরজা আটকে দেয়। সবাই যেন চরমভাবে অবাক হয়। ইব্রাহিম শেখ বললেন, হঠাৎ আবার কি হলো? তারপর আয়াতের দিকে ফিরে তাকায়। আয়াত তখনও প্রশ্নসিক্ত চাহনিতে। অহমিকা শেখ এসে আয়াতের পাশে বসলেন। ইব্রাহিম শেখ আয়াতের করা প্রশ্নে চমকান। অদ্ভুত চোখে তাকায় যেন। এতগুলো বছর পর হঠাৎ এমন প্রশ্ন ড্রয়িং রুমের পরিবেশে থমথমে। ইব্রাহিম শেখ ভাবেন কি উত্তর দিবে এই মেয়েটাকে, যার রহস্য খুঁজে বের অসম্ভব প্রায়। নাসরিন শেখ উকিল হওয়ার সুবাদে যেমন নামডাক ছিল, তেমন শত্রুও ছিল। কিন্তু সঠিক কারণ তো আজও সামনে আসেনি। তাই সে বিষয়টা নিয়ে কখনো সেভাবে ঘেঁটে দেখা হয়নি। আয়াত এখনও প্রশ্নবোধক চাহনি দিয়েই তাকিয়ে আছে। অহমিকা শেখ বললেন, এ কথা তোকে কে বলল আয়াত? আমার মামা বলেছে বড় আম্মু। আমার মায়ের স্বাভাবিক মৃত্যু ছিল না, তাই না বড় আম্মু? তোমরা কেন এতগুলো বছর আমার কাছ থেকে লুকিয়েছিলে বলো? এতদিন জানতাম আমার মা আমায় ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন, কিন্তু এখন মনে হচ্ছে কেউ আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কেন বলনি এতদিন বলো? কান্না ভেজা কণ্ঠে বলল আয়াত। ইব্রাহিম শেখ ও অহমিকা শেখ এর কী জবাব দিবেন? এর জবাব আদৌ কি তাদের জানা আছে? নেই। আয়াত আবারও বলল, আমার খুব কষ্ট হচ্ছে বড় আম্মু, খুব খুব কষ্ট হচ্ছে। কি ক্ষতি করেছিল আমার মা, যার জন্য জীবন দিয়ে দিতে হলো? অহমিকা শেখ আয়াতকে ধরে বলেন, তুই শান্ত হ মা, এভাবে ভেঙে পড়লে চলবে বল? মনকে শক্ত কর, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হলে আমি আমার মাকে পাবো বড় আম্মু। আয়াতের সরল কথায় অহমিকা শেখের মাতৃ হৃদয় যেন হু হু করে কেঁদে ওঠে। নাসরিন তার যা ছিল না, ছোট বোনের মতো ছিল। শেখ পরিবারের দুই বউ একসাথে বাহিরে গেলে মানুষ বলতো দুই বোন যাচ্ছে, কিন্তু এই সুখ হয়তো কারো সহ্য হলো না। আয়াত হঠাৎই কান্না থামিয়ে উঠে দাঁড়ায়, চোখ মুখ মুছে বলে, আমি মামার বাসায় যাব বড় আম্মু, আমায় আটকিও না। এই বলে আয়াত চলে যেতে নিলে ইব্রাহিম শেখ বলল, তুই দাঁড়া, আমি আসছি। আয়াতকে কখনো একা ছাড়বেন না তিনি। অহমিকা শেখ আর জোর করলেন না। যাক বরং, সব দুয়াশা যখন কাটবে, এ বাড়ির মেয়ে আবারও ফিরবে। ইব্রাহিম শেখ আয়াতকে নিয়ে বেরিয়ে পড়ে। রাত তখন 9:47। অনুভব সেই যে রুমে ঢুকেছিল আর বের হয়নি। এরই মাঝে আহান রুবাইয়েত অসংখ্যবার ফোন দিয়েছিল, কিন্তু সে কারো ফোন তোলেনি। তাকে কিছু কাজে বাহিরে যেতে হবে, তাই ঘর থেকে বের হতে আয়াতের রুম দেখে। বাহির থেকে সিটকানি দেওয়া। অনুভব সেদিকে তাকিয়ে ঈশার রুমে যায়। ঈশা তখন পড়ছিল। অনুভবকে দেখে ঈশা বলল, কিছু বলবে ভাইয়া? অনুভব আমতা আমতা করে, এভাবে কি বলা যায়? ঈশা হয়তো বুঝলো ভাইয়ের ভিতরের অবস্থা, তাই বলল, আয়াত আপু ও তো নেই, আব্বু বিকেলে রেখে এসেছে। ঈশার কথাটা শুনে অনুভব আর এক মুহূর্ত দাঁড়ায় না, সাথে সাথে সেখান থেকে চলে যায়। ঈশা নিজেও ভরকে যায়, তবে কিছু বলল না। অনুভব ঘরে এসে একটা শার্ট হাতে নিয়ে দ্রুত নিচে নামে। শার্টটা পরতে পরতে মেন দরজা পার হয়ে যায়। বাহিরে অনুভবের বাইক দাঁড় করানো আছে। অনুভব বাইক নিয়েছে একদিন আগেই। পকেট হাতড়ে চাবিটা বের করে। বাইক স্টার্ট দিয়ে ছুটে চলছে সে। দিক দিশা যেন হারিয়ে, কোনো দিকে খেয়াল নেই তার।
এত জোরে চলছে যে এদিক সেদিক হলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অনুভব সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে যেন এক উন্মাদে পরিণত হয়েছে। বুকের ভিতরটা তার কেমন যেন অসহ্য যন্ত্রণা করছে, সে যেন পারছে না নিজেকে সংযত করতে। এক তপ্ত তৃষ্ণা যেন প্রতিনিয়ত তাকে করে করে খাচ্ছে। গ্রামের রাস্তায় এসেছে সে, রাস্তায় অনেক খাদ আছে, তবুও সে চলছে। কাঙ্ক্ষিত জায়গায় এসে বাইক দাঁড় করায়। চারদিকে শুনশান নীরবতা, মানুষজনের আনাগোনাও যেন নেই। ল্যাম্পপোস্টের ঝাপসা আলোয় নিজামুদ্দিনের বাড়িটা দেখতে পেল। ফোন বের করে আয়াতের ফোনে কল দিল। সে দিশেহারা, তার খেয়াল নেই কোন নাম্বার থেকে ফোন দিচ্ছে। রিং হওয়ার সাথে সাথে ওপাশ থেকে কলটা রিসিভ করে। কোনো কিছু বলার আগে অনুভব রুক্ষ স্বরে বলে ওঠে, নিচে নাম আয়াত। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভালোবাসার মৌসুম। এটা গল্পের 6ষ্ঠ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।